আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে ২ থেকে ৩টা জিনিস আপনি চাইনিজ ইউনিভার্সিটিগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসতে পারবেন। সো হুইচ 3 আইটেমস উইল ইউ সিলেক্ট? হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ইমপ্রেশন যখন চায়নাতে ১ম ঢুকলেন? আপনার ফিলিং এবং ফার্স্ট ইমপ্রেশনটা কি? কোনো ট্রাফিক পুলিশ নাই, একদম আচ্ছা। জিরো। মানে ঢাকা শহরের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। রাইট? যে প্রত্যেক বাসা থেকে অনেক, অনেক ময়লা প্রত্যেকদিন বের হয়। যে রাস্তাঘাটে দুর্গন্ধ এই জিনিসগুলো রয়েছে। এই জিনিসগুলো বাংলাদেশে স্পেসিফিকলি আমি ঢাকা শহরের কথা বললে খুবই নাজুক অবস্থা আরকি। সো চায়নাতে আপনারা যে শহরগুলোতে ভিজিট করেছেন, তারা কিভাবে এই জিনিসটা ম্যানেজ করে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। ডাকসু চায়না চ্যাপ্টারের আজকের পর্বে আমরা কথা বলবো ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাল মিনহাজের সাথে। মিনহাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চ্যাপ্টারকে অনেক অনেক শুকরিয়া ইনভাইট করার জন্য। চ্যাপ্টারের জন্য অনেক অনেক শুভকামনা। সো চায়না থেকে ঘুরে আসার পরে কি একটু অসুস্থ অনুভব করছেন নাকি? ওয়েদার একটু চেঞ্জ ছিল, কিছুটা ফিল হচ্ছে। ওকে। সো আপনারা প্রথমবারের মতো চায়না সফর করেছেন এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ঢাকা ইউনিভার্সিটি, একই সাথে বাংলাদেশের ইয়ুথদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। সো চায়না সম্পর্কে আমরা আসলে অনেক কিছু আগে পড়েছি, দেখেছি। আমাদের একটা পারসেপশন ছিল। সো ওয়েন ইউ ল্যান্ডেড চায়না, সো ডিড ইউর পারসেপশন চেঞ্জ? চায়না সম্পর্কে আমাদের পারসেপশন কমন যেটা ছিল যে চায়না অনেক বেশি টেকনোলজি বেসড। চায়না আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স। চায়না আবার আমাদের কিছু রিলিজিয়ান, কিছু সেন্স এখানে ব্যাপার আছে। তো সামগ্রিকভাবে যেটা আগে আইডিয়া ছিল সেটা রিয়েলি এক্সপেরিয়েন্স করার সুযোগ হয়েছে। যেমনটা আগে এক্সপেক্ট করেছিলাম সেটা রিয়েল লাইফে গিয়ে এক্সপেরিয়েন্স করেছি। দ্যাটস ইট। সো হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ইমপ্রেশন যখন চায়নাতে প্রথম ঢুকলেন? আপনার ফিলিং এবং ফার্স্ট ইমপ্রেশনটা কি ছিল? ফার্স্ট ইমপ্রেশন আমি যেটা দিয়ে ইমপ্রেসড হয়েছি সেটা ছিল সিভিক সেন্স টু দ্য ডিসিপ্লিন। প্রথম একেবারে ফার্স্ট অ্যাট্রাকশন যেটাকে বলে, আহ, শুরুতে তো লেন করলাম, তারপরে আমাদেরকে ফরবিডেন সিটির দিকে নিয়ে যাওয়া হলো। একটা জায়গায় ট্রাফিকে গিয়ে দাঁড়ালাম, আর গাড়িগুলো চলছে না, বাট মানুষের রাস্তা ক্রসিংয়ের জন্য, জেব্রা ক্রসিংয়ের জন্য আলাদা একটা সিগন্যাল সেখানে মেনটেন হয়। মানুষ দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে। আমরা এটার সাথে ইউজ টু না থাকার কারণে আমরা যখন অফকাম করে চলে যাচ্ছি তখন আমাদের গাইড যিনি ছিলেন উনি আমাদেরকে থামিয়ে দিলেন যে এটা হচ্ছে চায়নার কালচার। এবং সকল নাগরিক দেখলাম যে রাস্তা ফাঁকা, গাড়ি নাই, কিন্তু সিগন্যালটা না থাকার কারণে তারা এটা মেনটেন করছে। এটা শুধুমাত্র মানুষের ওয়াকিং এর জন্য না, সাইক্লিং, তারপরে গাড়ি, যা কিছু আছে চাইলে সে চলে যেতে পারে, রাস্তা ফাঁকা কিন্তু সিগন্যাল পড়েছে, তারা সেটাকে অবে করছে, মানে মান্য করছে। এই যে নাগরিকদের একটা নিয়মের প্রতি একটা সেন্স, এটা খুবই অ্যাট্রাক্ট করেছে, ইমপ্রেসড হয়েছে এটা দিয়ে। মানে ফার্স্ট আমরা তো ইমপ্রেশন। বাংলাদেশে অনেক ট্রাফিক রুলস দেখি আসলে। ট্রাফিক রুলসগুলো পুলিশদের জায়গা থেকে টুকটাক মানা হলেও আমরা নাগরিকদের জায়গা থেকে কিন্তু সেগুলো খুব বেশি ক্যাটার করি না আরকি। এক্স্যাক্টলি। তো সে জায়গায় ইটস এ ভেরি গুড লার্নিং যে ইভেন একটা কিছু রাষ্ট্রকে জায়গা, স্থিতিশীল মানে কিছু রাখতে জায়গায় না, হলে। ম্যাক্সিমাম জায়গাগুলোতে কোনো ট্রাফিক পুলিশ নাই, একদম আচ্ছা। জিরো নাই, বাট নাগরিকরা নিজের দায়িত্বের জায়গা থেকে সেটাকে মান্য করছে। অলরাইট। না, এটা নিশ্চয়ই একটা বড় লার্নিং। কারণ একটা রাষ্ট্রকে যদি আমরা রাষ্ট্র হিসেবে ফাংশন করাতে চাই তাহলে সরকারের পক্ষ থেকে যেমন রুলস অ্যান্ড রেগুলেশনস লাগবে, আবার নাগরিকদের কাছ থেকে এটার প্রতি যে আনুগত্য সেটিও ইম্পর্ট্যান্ট আরকি। এই নাগরিক দায়িত্বটা অনেক বেশি, মানে আমাদের থেকে ওরা অনেক বেশি অ্যাডভান্স, যেখানে আমাদের বলা চলে যে আমরা হিসাব করতে গেলে মাইনাসের দিকে চলে যাব। ওকে। সো আপনারা তো অনেকগুলো সিটি ভিজিট করেছেন, হ্যাঁ? সো সেই সিটির নিশ্চয়ই ন্যাচারাল কিছু বিউটি রয়েছে। আবার তাদের পরিকল্পনা রয়েছে। সো হুইচ অ্যাসপেক্ট ডিড ইউ ফাইন্ড ভেরি ইন্টারেস্টিং? যে তাদের পরিকল্পনা নাকি ন্যাচারাল বিউটি? কোনটা ইম্পর্ট্যান্ট হিসেবে আপনার কাছে মনে হয়েছে? তারা ন্যাচারাল বিউটিটাকে নিজেদের পরিকল্পনার আলোকে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে। রাইট। ন্যাচারাল বিউটিটাকে তারা ধরে রেখেছে। যেরকম আমি একটা যদি কথা বলি, আহ, যেরকম কংগ্রেস, যেই কমিউনিস্ট পার্টির যেখান থেকে তারা এস্টাবলিশ হয়েছিল, প্রথম যেই বিল্ডিংটা দেখে যেখান থেকে শুরু হয়েছে সেখানে তারা আবার একটা মিউজিয়াম তৈরি করেছে। সেখানে ঐতিহাসিক হিস্টোরিক্যাল যত রাজা বাদশারা ছিলেন তাদের স্মৃতি, ইতিহাসগুলো সেখানে লিপিবদ্ধ আছে। অনেক জিনিসপত্র রাজার সম্রাটদের ব্যবহারকৃত সেই জিনিসগুলো সেখানে রাখা আছে। কিন্তু তারা ন্যাচারাল বিউটি, মানে একেবারে আলটিমেট যেটা স্টার্ট হয়েছিল সেটাকে ধ্বংস করে এটা করে নাই, সেটাকে রেখেছে। আবার এটার নিচে, মানে ওইখানে আবার একটা এক্সেপশনালিটি হচ্ছে প্রত্যেকটা শহরের নিচে আরো 2-3টা শহর আছে।
ওয়াও, মানে মানে চায়নার আন্ডারগ্রাউন্ডে। এক্স্যাক্টলি মানে চায়নার এটা অন্যতম একটা ব্যতিক্রম দিক। উপরে আমরা হয়তো ইভেন এয়ারপোর্টে এরকম আছে, এয়ারপোর্ট উপরে, আবার পাশে দেখাচ্ছে আবার নিচে আন্ডারগ্রাউন্ডে মার্কেট, রেস্টুরেন্ট, কয়েকটা ধাপে এরকম আছে। সেম কাইন্ড অফ ওইখানে এই যে ন্যাচারাল যে মনুমেন্টটা ছিল এটাকে তারা ধ্বংস না করে ওইখানে মিউজিয়াম তৈরি করেছে। উপরে এটা কাঠামোটা ঠিক রেখে নিচে আবার তার এটা ঠিক রেখেছে। তার মানে হচ্ছে তার ন্যাচারাল বিউটিটাকে কোথাও বিলুপ্ত করে নাই, বরঞ্চ এটাকে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায় পরিকল্পনার আলোকে, স্মার্ট পরিকল্পনা প্রত্যেকটা জায়গায় এটা স্মৃতি আঁকে মানে তারা ধরে রেখেছে আর কি। একটা বিষয় আমি জাস্ট আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি যেহেতু স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ক সম্পাদক, নিশ্চয়ই আপনার এই বিষয়গুলোতে বেশি নজর ছিল সেখানে ভিজিট করার ক্ষেত্রে। মানে ঢাকা শহরের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, রাইট? যে প্রত্যেক বাসা থেকে অনেক অনেক ময়লা প্রত্যেক দিন বের হয়, এবং সেগুলোর ওয়েল ম্যানেজমেন্ট না থাকার কারণে দেখা যায় যে রাস্তাঘাটে দুর্গন্ধ, এই জিনিসগুলো রয়েছে। এরপর হচ্ছে পাবলিক টয়লেটের ব্যবস্থাপনা, এই জিনিসগুলো বাংলাদেশে স্পেসিফিকলি আমি ঢাকা শহরের কথা বললে খুবই নাজুক অবস্থা আর কি। সো চায়নাতে আপনারা যে শহরগুলোতে ভিজিট করেছেন তারা কিভাবে এই জিনিসটা ম্যানেজ করে? চায়না পুরো সবগুলো সিটি হচ্ছে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। তবে সরাসরি স্বাস্থ্যর জায়গায় বলতে গেলে আমরা স্বাস্থ্য সেক্টর তেমন ভিজিট করা হয়নি। সেখানে জঙ্গুয়ানচুন যেই সায়েন্স মিউজিয়াম ছিল সেইখানে হেলথের একটা পার্ট আমরা ভিজিট করেছি। তারা হেলথকে কতটা সামনের দিকে নিয়ে যেতে চায়। ইভেন সেখানে অনেক ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদেরকে তারা এক্সপ্লোর করে দেখিয়েছে। সেখানে একটা পার্ট ছিল যে তারা আ উম 7 জেনারেশন, মানে আমরা যেখানে 4th 5th নিয়ে কথা বলি সেখানে তারা 7 জেনারেশন মানে হেলথ বিভিন্ন ধরনের টেকনোলজি, এআই জেনারেটেড হেলথ টেকনোলজিগুলো তারা অলরেডি ইনভেন্ট করেছে, সেটাকে আবার আপগ্রেড করছে নিয়মিত। এই জায়গাগুলো দেখার সুযোগ আছে। বাট পরিবেশের জায়গাটা দেখেছে যে এক তো ওই যে সিভিক সেন্স এটা প্রত্যেকটা জায়গায় মেনটেন হয়, যেরকমটা ট্রাফিকের ক্ষেত্রে ঠিক সেম কাইন্ড অফ নিট অ্যান্ড ক্লিননেস বজায় রাখার জন্য সেখানটাতেও তারা মেনটেন করে। রাস্তায় নিজে থেকে কেউ যেরকম ময়লা ফেলে না, ঠিক আবার নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে অল্প কিছু দূর যেতে না যেতেই প্রত্যেকটা জায়গায় বিন প্রজেক্টগুলো তাদের অ্যাক্টিভেট করা আছে। সেখানে কয়েক রকমের কিছু আছে যেগুলো বর্জ্য ব্যবহারযোগ্য না, আবার কিছু আছে রিসাইক্লিং করার মতো। প্রত্যেকটা জায়গায় বিনগুলো ডিফারেন্ট ভাবে এখানে সেট করা আছে। আবার কিছুক্ষণের মধ্যে মানে হাঁটতে গেলে অল্প সময় নিয়ে দেখেছে যে সিটি কর্পোরেশনের যেই ক্লিনলিনেসের যেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যাচ্ছে খুব অটোমেটেড সিস্টেমে। একই সাথে রাস্তায় পানিও দিচ্ছে, আবার পরিষ্কার করেও নিয়ে যাচ্ছে। আবার প্রত্যেকটা জায়গাতে আলাদাভাবে নির্দিষ্ট যে লেবার সিস্টেম থাকার কথা তারা হাঁটছে। সেটা হোক এয়ারপোর্টে, সেটা হোক মেট্রো স্টেশনে, সেটা হোক বুলেট রেল স্টেশনে, সেটা হোক রাস্তায়, প্রত্যেকটা জায়গাতে মুহূর্তের মধ্যে একটা শুধু পাতা পড়েছে সেটাও তারা এটা ক্লিন করে নিয়ে যাচ্ছে। এটা নগর ব্যবস্থাপনা একটা সেন্ট্রাল ম্যানেজমেন্টের মাধ্যমে তারা এটা করে থাকে। একটা ইকোসিস্টেমে সেখানে ডেভেলপ হয়ে গেছে বলা চলে, যে এমন একটা সিস্টেম যেটা মানে এখন সবাই স্পন্টানিয়াসলি এটার সাথে মানে রেসপন্স করছে। আচ্ছা, একটা বিষয় খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে তাদের ডিফারেন্ট বিনস রয়েছে, যে যেটা রিসাইকেল করা যায় সেটা একটা বিনে ফেলছে, আবার যেটা মানে শুধুমাত্র ওয়েস্টেজ আসলে সেটা একটা বিনে ফেলছে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে আসলে মানে তারা মানুষকে মানে অ্যাওয়্যার কীভাবে করেছে যে কোন বিনের মধ্যে আসলে কোন বর্জ্যটা ফেলতে হবে? এটার কোনো অটোমেটেড সিস্টেম ছিল কিনা ওখানে? এখানে প্রত্যেকটা জায়গায় ইন্ডিকেশন দেয়া আছে কোনটা রিসাইক্লিং এর এবং কোনটা বর্জ্য মানে যেটা ব্যবহারযোগ্য না। তো সেক্ষেত্রে এই ইন্ডিকেশনগুলো তারা মেনটেন করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে ইউজ টু হইতে মানে একটা ইকোসিস্টেমে দাঁড়িয়ে যাওয়া, এস্টাবলিশে চলে আসা, এটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি তাদেরকে এই নগর ব্যবস্থাপনা বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি এগিয়ে নিয়ে গেছে আরকি। ওকে, সো এই জায়গা থেকে আমি একটা ছোট স্পেকট্রামে যদি কোয়েশ্চেন করি যে ডাকসুর ভিপি একটা ভিডিও করেছিল সম্ভবত হোয়াংহো নদীর তীরে আর কি, তারা কিভাবে নদীটাকে ম্যানেজ করেছে, কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করছে। সো এই ভিডিওটা হওয়ার পরে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া দেখেছি সোশ্যাল মিডিয়াতে। একটা প্রতিক্রিয়া হচ্ছে যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানেই রাস্তাঘাটে এখনও মলমূত্র পড়ে থাকে, গন্ধে হাঁটা যায় না, আর আপনি আসছেন বুড়িগঙ্গা নদী সংরক্ষণ করবেন। সো আপনি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক হিসেবে ঢাকা ইউনিভার্সিটির এই সেক্টরগুলো মানে আপনার সাথে রিলেটেড আর কি। সো ঢাকা ইউনিভার্সিটিকে কেন আসলে মানে ক্লিন করা যাচ্ছে না, এটার মানে সমস্যাটা কি? দেখেন সেখানে আমরা অনেকগুলো ছাত্র সংসদের সাথেও বসেছি। তাদের কাজগুলো আমাদের জানার সুযোগ হয়েছে, বরঞ্চ কিছু ক্ষেত্রে তারা আমাদের কাজ দেখে ইমপ্রেসড হয়েছে।
এটা হচ্ছে ডাকসুর জায়গা থেকে, যেরকম স্পেশালি আমরা সিংহুয়া যেই ছাত্র সংসদ সেখানে বসার সুযোগ হয়েছে, আমরা পিকিং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের সাথে বসেছি। তো সেখানে এই ক্লিনলিনেস মেনটেনেন্সটা এটা হয় সেন্ট্রালি মানে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি তত্ত্বাবধানে। ম্যানেজমেন্টের মাধ্যমে। বাট এটার মাধ্যমে কি ডাকসুর জায়গা থেকে দায় সারার কথা বলছি, ব্যাপারটা তা না। আমরা কিন্তু অনেকগুলো পরিকল্পনা নিয়ে গিয়েছি যেটা শিক্ষার্থীদেরকে কিছু ক্ষেত্রে ইনফর্ম করা হয়েছে, বাট সবার নলেজে নাই। প্রথমত হচ্ছে আমাদের এসএম হলের যেই পাশটা আছে এবং রুকিয়া হলের পাশটাতে, এই পাশটা দিয়ে প্রচণ্ড মানে নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল। সেখান থেকে আমরা অস্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দিয়ে সেখানে চুনা পাউডার দিয়ে এগুলো আমরা কিছুটা রিলিফ করার সুযোগ হয়েছে। বাট স্থায়ী প্রজেক্টের অংশ হিসেবে কিন্তু আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছিলাম ক্যাম্পাসে, যেহেতু এটা আমাদের একটা ওপেন ক্যাম্পাস। এটা আবার হচ্ছে চায়নাতে এমন একটা ইউনিভার্সিটি নেই যেখানে ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাড়া, মানে রিকগনিশন ছাড়া, কোনোভাবে ডিটেকশন ছাড়া সেখানে ঢুকতে পারে, এবং এন্ট্রি সিস্টেম খুবই ডিফিকাল্ট। সেখানে আমরা ইনভাইটেড ছিলাম বলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেখানে আমাদেরকে অনুমতি দিয়েছে বা তারা রিসিভ করেছে। বাট আমাদেরটা যেহেতু ওপেন, সেখানে ওপেন 4টা পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা ছিল, যেটার মাধ্যমে আমরা মূলত এই যে মূল দুর্গন্ধটা যেখান থেকে তৈরি হয়, যে জনগণ আসে, রিক্সা চালক, তারা পরিবেশ নোংরা করে। বাট সবগুলো প্রজেক্ট বাজেট হয়ে যাওয়ার পরে, জায়গা সিলেকশন হয়েছে, রুট ম্যাপিং হয়ে গেছে, সব কিছু হয়ে যাওয়ার পরে সরকার চেঞ্জ হয়েছে, ডাকসুর যতগুলো প্রজেক্ট ছিল সবগুলো প্রজেক্ট স্থগিত হয়ে গেছে। মানে আপনারা ইন্টারিমের আমলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মানে প্রস্তাবগুলো পাস 500টা করিয়েছেন, বাট বিএনপি আসার পরে সেগুলো বন্ধ করে দিয়েছে। এক্স্যাক্টলি এটা কিন্তু ব্রেকিং নিউজ, এটা কিন্তু ব্রেকিং নিউজ আমাদের ভিউয়ার্সদের জন্য। কারণ ডাকসুকে নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি, বাট আমাদেরকেই মাত্র স্বাস্থ্য সম্পাদক জানিয়েছেন যে অনেকগুলো প্রজেক্ট অ্যাপ্রুভ ছিল, সেগুলো বিএনপি এসে বন্ধ করে দিয়েছে। এর মধ্যে কি কি ছিল আমি যদি নোটিশেবল বলি, 1 নাম্বার হচ্ছে 500টা ডাস্টবিন প্রজেক্ট ছিল। সেগুলো সিটি কর্পোরেশনের লোকজন থেকে এসে ম্যাপিং করে পর্যন্ত নিয়ে গেছে, এবং আমরা কিছু ডিজাইনও সাবমিট করেছি যে এই ধরনের হইলে রিসাইক্লিং থেকে শুরু করে পরিবেশটার জন্য আমাদের এটা সুন্দরভাবে মেনটেনেন্স করা ইজি হবে। এবং অনেক সময় এমন কিছু বিন দেওয়া হয় যেটা চুরি হয়ে যায়, যেহেতু এটা ওপেন। তো সেই জায়গাগুলো থেকে আমরা এমন কিছু দিয়েছিলাম যেটা মানে বিক্রি মূল্য নাই, ঠিক আছে, এমন কিছু ডিজাইন আমরা সাবমিট করেছি। সব কিছু অ্যাপ্রুভ হয়ে যখন কাজটা প্রসিড হচ্ছে, 4টা পাবলিক টয়লেট ছিল, ক্যাম্পাসে 4টা বড় পুকুর আছে, সেই পুকুরগুলোকে পরিবেশ বান্ধব করে সেগুলোকে বাধাই করে পার্কিং সিস্টেম করা, এটার ব্যবস্থাপনা ছিল। আরও অনেক, প্রত্যেকটা হলে আলাদা করে একটা করে বাগান, তারপরে একটা ঔষধি গাছের বাগান পুরো ক্যাম্পাসে, ডেডিকেটেড মানে ঔষধি গাছের বাগান, একটা সাইলেন্ট জোন করা যেখানে মেডিটেশন করা যাবে। এরকম অনেকগুলো প্রজেক্ট গভর্নমেন্ট থেকে পাশ করিয়ে সরাসরি ইন্টারিমের আমলে উপদেষ্টার সাইন হয়ে গেছে, কিছু ক্ষেত্রে বাজেট হয়ে গেছে, কিছু ক্ষেত্রে ডিজাইন হয়ে গেছে, বাট সেই প্রজেক্টগুলো সবগুলো বাতিল হয়েছে, সবগুলো বাতিল হয়েছে উইদাউট এনি নোটিশ, কোনো এক্সপ্লেনেশন ছাড়া আমাদেরকে এগুলো বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আমি ছোট্ট করে জিজ্ঞেস করি এই জায়গায় যে বিএনপি ক্ষমতায় আসার পরে এই বিষয়ে আপনারা ফার্দার কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? যে বিষয়গুলোতে অ্যাপ্রুভ ছিল আপনারা কেন করছেন না, এই বিষয়ে আলাপ হয়েছে কিনা? সিটি কর্পোরেশনকে আমরা নক দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এটা সিটি কর্পোরেশনের দায়িত্বে চলে এসেছিল। বাট সিটি কর্পোরেশন থেকে যে জানাচ্ছি আমরা কথা বলবো, আপনাদের সাথে যোগাযোগ ডিলে করবো। করা হচ্ছিল মানে বারবার। কোনোভাবে পাশ কেটে যাওয়া এরকম ভাবে আমাদের সাথে অন কাইন্ড অফ বলবো যে বিট্রে করা হচ্ছে আর কি। ওকে, সো আমরা একটু চায়না সফরে ফিরতে চাই। আপনারা সেখানে অনেকগুলো ইউনিভার্সিটিও ভিজিট করেছেন, সিটি ভিজিট করার পাশাপাশি। সো ইউনিভার্সিটিতে মানে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানতে চাই আর কি। সেখানেও আপনি যেটা বলেছেন যে ছাত্র সংসদ রয়েছে, সেখানেও স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছে, মানে তাদের পলিটিক্যাল স্পেকট্রাম আর ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল কালচার, এই দুটার মধ্যে মেজর ডিফারেন্সেস কি? ডিফারেন্স, হিউজ ডিফারেন্স হচ্ছে তারা আসলে আমাদের মতো ইলেক্টেড না। আচ্ছা, নাম্বার 1 ইলেক্টেড না। এখানে ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসররা একটা টিম, একটা বডি মিলে তাদেরকে সিলেকশন দেয়। তো সেই জায়গা থেকে তারা শুধুমাত্র এক্সট্রা কারিকুলার নিয়েই কাজ করে থাকেন শিক্ষার্থীদের। এর মধ্যে একটা এক্সট্রা কারিকুলার আমার খুবই ভালো লেগেছে, আমরা অলরেডি এটা কথাও বলেছি যে এটা আমরা অ্যাডপ্ট করতে পারি। সেটা হচ্ছে তারা একটা প্রোগ্রাম করে, টিচার্স হু ইন্সপায়ার্স মি। ওকে, আইডিয়াটা খুবই ওয়ান্ডারফুল মনে হচ্ছে। যেহেতু আমরা টিচার ইভ্যালুয়েশন শুরু করতে চাচ্ছি, বাট ইউনিভার্সিটি এটাকে অ্যাডজাস্ট করতে পারছে না। আমার মনে হয় যে ইউনিভার্সিটি কিছু ক্ষেত্রে থ্রেড হিসেবে নিচ্ছে যে তাদের আত্মসম্মানে লাগবে, কারণ তাদের যেই টিচিং ক্যাপাসিটি বা কোয়ালিটি তারা জানেন যে সেটা আমরা স্টুডেন্টদের কাছে খুব বেশি হ্যাপিনেস পাবো না। তো সেই জায়গা থেকে আমরা বরঞ্চ এটা স্টুডেন্টদেরকে কানেক্ট করে এটা করতে পারি যে টিচার্স হু ইন্সপায়ার্স মি। মানে এই প্রোগ্রামটা ডিজাইনটা একটু যদি বলেন কিভাবে করে তারা?
এটা প্রোগ্রামটা ফুল ডিজাইনটা আমরা তাদের কাছে চেয়েছি। তারা বলেছে ফুল আমাদেরকে এটা দিবে। বাট মৌলিক যে বিষয়টা আমরা যেটা বুঝতে পেরেছি, স্টুডেন্টদেরকে কানেক্ট করে তারা একটা কম্পিটিশনের মতো এটা ছাড়ে আর কি, যে পুরো হোল ইউনিভার্সিটির মধ্যে 10 জন বা 20 জন টিচারকে আমরা সেরা শিক্ষক হিসেবে সবার সামনে তুলে ধরবো। সেটা শিক্ষার্থীদের ইভালুয়েশনের মাধ্যমে, শিক্ষার্থীদের গল্পের মাধ্যমেই আসবে আর কি। তো এইটা হচ্ছে বেসিক মানে ডিজাইন। এর মধ্যে আরো কিছু কিছু সেগমেন্ট থাকে, সেটা আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত নেব আর কি। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসা হয়েছে। তো মেইন ডিফারেন্স হচ্ছে তারা আসলে কোনো ধরনের পলিটিক্যাল এঙ্গেজমেন্ট নাই, যেহেতু তাদের গভর্নমেন্ট সিস্টেম টোটালি হোলি মানে আলাদা। আর আমরা যেহেতু ওয়ান কাইন্ড অফ বলা চলে যে মোস্ট ডেমোক্রেটিক ওয়েতে আমরা এখানে চলি, শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা করতে হয়, ইউনিভার্সিটি প্রশাসনের সাথে অ্যাডজাস্ট করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে ন্যাশনাল পলিটিক্সেও আমাদেরকে রেসপন্স করতে হয়। বাট তাদের এই অ্যাক্টিভিটিগুলো আসলে একদম বলা চলে জিরো লেভেলে, বা তাদের মিনিমাম কনসার্ন নাই পলিটিক্যাল ন্যাশনাল মানে আইডিয়ালি আমরা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলতে যেটা বুঝি যে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকে আরো বেশি অ্যাক্সেলারেট করা ক্যাম্পাসগুলোতে, এটাই তাদের কাজ। কিন্তু মানে ফরচুনেটলি কিংবা আনফরচুনেটলি ডাকসুর একটা ঐতিহাসিক ভূমিকার কারণে ডাকসু একটা বিশাল একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে গড়ে উঠেছে। আমি আরেকটা জিনিস আপনি জানতে চাই, সেটা হচ্ছে ধরেন এটা তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কেন্দ্রিক যে মানে ছাত্র সংসদ কেন্দ্রিক যে পলিটিক্সের কথা বললাম, এমনিতে ক্যাম্পাসে ওদের রাজনীতি আছে কিনা? আমরা তো আসলে তাদের ফর্মাল কিছু জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ফর্মাল জায়গাগুলো থেকে আমরা যেটা ফিল করেছি যে মিনিমাম পলিটিক্সের সাথে স্টুডেন্টদের কোনো এঙ্গেজমেন্ট নাই, মিনিমাম এঙ্গেজমেন্টটুকু নাই। জাস্ট পড়াশোনা, ক্লাসে আসা, এবং তাদের মেইন পড়াশোনাগুলো সবগুলো হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল বেস, প্র্যাকটিক্যাল নলেজ বেস। যেরকম আমরা শুরুতে গিয়েছিলাম বেইহাং ইউনিভার্সিটিতে, সেখানে আমাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়েছে, সেটা হচ্ছে অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স মিউজিয়াম। এবং এটা মিউজিয়াম বললেও এটা জাতীয় কোনো মিউজিয়াম না, বরঞ্চ এটা ইউনিভার্সিটি একটা বলা চলে ক্লাস বা রিসার্চ ল্যাব। আমরা সেখানে ভিজিট করছিলাম, তখন আমাদেরকে এন্ট্রির সময় বলে দেওয়া হয়েছে যে সাউন্ডগুলো খুবই লো করতে হবে, কারণ এখানে অনেক স্যাররা তাদের ক্লাসের স্টুডেন্টদেরকে নিয়ে ক্লাস নিচ্ছেন। মানে কিছু আছে হিস্টোরিক্যাল এরোপ্লেনগুলো এখানে রাখা আছে, ড্রোনগুলো রাখা আছে, বা হেলিকপ্টারগুলো এখানে রাখা আছে বিভিন্ন যুদ্ধের সময়, এবং সেটা কিভাবে বিল্ড করা হয় একেবারে প্র্যাকটিক্যালি তাদেরকে সেখানে সব শেখানো হচ্ছে, দেখানো হচ্ছে। এটা ছিল অন্যতম একটা মাইন্ড ব্লোয়িং ইমপ্রেসিভ একটা বিষয়, যে ইভেন আমরা সরাসরি দেখলামও যে বিভিন্ন প্রফেসররা তার স্টুডেন্টদের টিম নিয়ে সেখানে ক্লাস নিচ্ছেন। তো এই হচ্ছে আর কি বিষয়। আর আমি যদি আপনাকে বলি যে মানে ঢাকা ইউনিভার্সিটি তো অনেকগুলো সংকট রয়েছে, এই সংকটগুলো আমরা জানি, যেগুলো ইউনিভার্সিটির প্রাইম কনসার্ন হওয়ার কথাই না, ভাত, কাপড়, ঘুমানোর জায়গা, এগুলো নিয়ে আমাদের সবসময় স্ট্রাগল করতে হয়। এর বাইরেও যদি আমি শিক্ষার মূল জায়গায় বলি, যে আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে 2 থেকে 3টা জিনিস আপনি চাইনিজ ইউনিভার্সিটিগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসতে পারবেন, সো উইচ 3 আইটেমস উইল ইউ সিলেক্ট? আমরা তো আসলে ওপেনলি সবার সাথে মেশার সুযোগ হয় নাই। নাম্বার 1 হচ্ছে ওইখানে শিক্ষার্থীর শতভাগ আবাসিকীকরণ। আমরা 3টা ইউনিভার্সিটিতে গিয়েছি। 3টা ইউনিভার্সিটিতেই শিক্ষার্থীদের কোথায় থাকতে হবে, কি খাইতে হবে, এটা নিয়ে স্টুডেন্টদের খুব বেশি মাথা ব্যথার প্রয়োজন হয় না। তো এটা নাম্বার 1, আমাদের যেটা ক্রাইসিস এটা মিট আপ করতে হবে। নাম্বার 2 হচ্ছে সেখানে এই যে ইউনিভার্সিটির টিচাররা এবং স্টুডেন্টদের সাথে যে ফ্রেন্ডলি সম্পর্কটা আমরা দেখেছি, এবং আমাদেরকে যে তারা ওয়ার্মলি রিসিভ করেছে, সেখানে টিচারও ছিল, সেখানে স্টুডেন্টরাও ছিল। তো এই ফ্রেন্ডলি সম্পর্কটা হয়েছে মেইনলি নলেজ বেস তাদের কাজ করার কারণে। তো আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা সবাই মানে অন্য সব কিছুর পরে গিয়ে আগে যেন নলেজটাকে প্রায়োরিটি দেয়, এটা আমাদেরকে অবশ্যই সেখান থেকে নিতে হবে। কালচারটা নিয়ে আসতে হবে, এবং সবকিছু তাদের আইটি বেসড, মানে ক্লাসরুম থেকে শুরু করে আমরা যতটুকু ভিজিট করেছি, মানে পেপারলেস একদম, মানে হোল ম্যানেজমেন্ট, ক্লাস থেকে তার সার্টিফিকেট, তার যা আনুষঙ্গিক পড়াশোনা আছে, যত ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয় সব কিছু। এবং এটাকে আমি বলবো শুধুমাত্র ক্লাসরুমের বাইরে গিয়েও যদি আমরা এটাকে দেখি, বা বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়েও দেখি, হোল চায়না ম্যানেজমেন্ট হয় নির্দিষ্ট 2-3টা ম্যানেজমেন্টের মাধ্যমে। এর মধ্যে একটা হচ্ছে উইচ্যাট, ঠিক আছে? উইচ্যাটের মাধ্যমে তারা একেবারে কোনো কিছু কেনাকাটা পেমেন্ট থেকে শুরু করে
তার মেসেজিং, তার কন্ট্যাক্ট, তার সার্চিং, যা কিছু প্রয়োজন হয় সব সেন্ট্রাল ম্যানেজমেন্টের মাধ্যমে। একটা নাগরিকের যত তথ্য আছে সব সেখানে অ্যাভেলেবল, এবং সরকারও তাদের নাগরিকদেরকে এটার মাধ্যমেই পরিচালনা করে বা কন্ট্যাক্ট করে থাকে। তো এই সেন্ট্রাল ম্যানেজমেন্ট হইলে তখন আর দেখা যাচ্ছে যে আমার ডিফারেন্ট আইসোলেটেড জায়গাগুলো থেকে কি আমার নাগরিক যে চাহিদাগুলো সেটা ফুলফিল করার প্রয়োজন হয় না। যে কোনো কিছু কিনতে গিয়েছে সেখানেও পেমেন্ট করা যাচ্ছে উইচেটের মাধ্যমে, সব কিছু। সাইক্লিং করবো উইচেটের মাধ্যমে, আমি গাড়িতে উঠবো উইচেটের মাধ্যমে, আমি স্বাস্থ্যসেবা নিব উইচেটের মাধ্যমে, মানে everything is integrated. ইন এ সিঙ্গেল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম। ওকে, সো আমি একটু এবার চাইনিজদের লাইফস্টাইল নিয়ে আপনাকে একটু কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই বাংলাদেশ থেকে গিয়েছেন, বাংলাদেশের মানুষজন প্রচুর খাওয়া দাওয়া পছন্দ করে, আর ডিসিপ্লিনের তো আর বলার সুযোগই নেই, কারণ আমরা কখন ঘুমাই, কখন ঘুম থেকে উঠি, সো এটা আমরা নিজেরাও জানি না। একদম ইন্ডিভিজুয়ালি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে এই 1 মাসের রিপোর্ট আমি আপনাকে দিতে পারবো না। তো সে জায়গায় আপনারা চায়না যাওয়ার পরে হাউ ডিড ইউ সি দেয়ার লাইফস্টাইল? তাদের লাইফস্টাইলের কিছু ব্যতিক্রম দিক হচ্ছে আমরা জিজ্ঞেস করেছি, এবং এটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং মানে জায়গা তৈরি হয়েছিল যে আমরা জানতে চাই যে আসলে তারা এত চেঞ্জ কিভাবে হলো। সেখানে একটা ব্যতিক্রম হচ্ছে তারা রাতে ঘুমিয়ে যায় হচ্ছে রাতে মোস্ট প্রবাবলি 8টা থেকে 9টার মধ্যে। আমরা জিজ্ঞেস করেছি যে কত পার্সেন্ট চাইনিজ সিটিজেন এই রুলসের মধ্যে আছে। আমাদেরকে একটা প্রেডিকশন দিয়েছে বাঙালি যারা চাইনিজ সেখানে আছেন, এবং ইভেন যারা চাইনিজ যারা আমাদের সাথে ইংলিশে কনভারসেশন করেছে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করেছি প্রায় 80 থেকে 90% চাইনিজ সিটিজেন যারা 8টা থেকে 9টার মধ্যে ঘুমিয়ে যায় রাতে, এবং সকাল তাদের স্টার্ট হয় একেবারে সকাল 6টায়। সকাল 6টায় প্রত্যেকটা জায়গায়, এটা হচ্ছে ঘুমের শিডিউল। আরেকটা ব্যাপার হচ্ছে খুবই আইকনিক এবং হচ্ছে মাইন্ড ব্লোয়িং, সেটা হচ্ছে যে খাবারের যেই ম্যানেজমেন্টটা তাদের, ফুড ম্যানেজমেন্ট, সকালবেলা বুফে সিস্টেম। এটা শুধুমাত্র আমরা ভেবেছিলাম যে আমরা গেস্ট হওয়ার কারণে মনে হয় আমাদেরকে দেওয়া হচ্ছে, পরে আমরা শিওর হলাম যে এটা প্রত্যেকটা নাগরিকেরই একই ফুড ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা হচ্ছে সকালে প্রচুর পরিমাণ মানে খাবার হচ্ছে প্রোভাইড করা থাকে, যার যতটুকু ইচ্ছা সে সেই খাবার গ্রহণ করে, এবং খাবারগুলো খুবই হেলদি, এবং ম্যাক্সিমাম জায়গাগুলোতে মানে প্রচুর পরিমাণ ফ্রুট প্রোভাইড করা হয়ে থাকে। এবং দুপুর এবং রাতের খাবারগুলো একটু নিজেদের মতো করে চুজ করতে হয়। এবং রাতে আমরা কিছু চাইনিজ যারা গাইড আমাদের সাথে ছিলেন বা যাদের সাথে দেখার সুযোগ হয়েছে, টাইম ওভারকাম হয়ে যাওয়ার পরে আমরা দেখতাম যে টাইম ওভার হয়ে গেছে, সে এখন আর খাবে না। ঠিক আছে, মানে এই ফুড রুটিনগুলো তারা মেনটেন করে, যার কারণে আসলে ওইখানে কোনো আনহেলদি লুক আমরা দেখিনি, মানে ভুড়িওয়ালা লুক দেখি নাই। এক্স্যাক্টলি, ভুড়িওয়ালা লুক দেখি নাই। সবাই যথেষ্ট ফিট এবং অনেক বয়স হয়ে গেছে, কিন্তু সে স্ট্রংলি হাঁটছে, এবং তার এখনো পর্যন্ত শরীর দেখে বোঝার সুযোগ নেই যে বয়স হয়েছে। তো এই দুইটা বিষয় আর বললে অনেকগুলোই আছে, তো এই দুইটা সবচেয়ে এক্সেপশনাল মানে। বাট আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনারা তো বাংলাদেশ থেকে গিয়েছেন, প্রচুর খাওয়া দাওয়া পছন্দ করেন, সো ওখানে গিয়ে খাবার দাবার অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হয়েছে কিনা? সমস্যা রিলিজিয়নের বেসিসে আনলে কিছু বড়সড় এখানে কনসিয়াসনেসের ব্যাপার আছে, বিশেষত যেহেতু তারা আমাদের ধর্মের না, সেখানে পর্ক তারা খুব ইন্টারেস্টিংলি তারা সেটা নিজেদের খাবারের মধ্যে আছে। এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হচ্ছে অনেকগুলো জায়গায় বলে যে এটা হালাল খাবার, বাট পর্কের তেল তারা ব্যবহার করে। তো সেই জায়গাগুলো থেকে প্রথম দিন আমরা খুবই একটু আমাদেরকে অ্যাডজাস্ট করতে কষ্ট হয়েছে। আমরা প্রথম দিন খাবার বলা চলে অ্যাভয়েডই করেছি। তখন আমার এম্বাসি থেকে যারা আমাদের সাথে ছিলেন তারা একটু সতর্ক হয়েছে যে যেহেতু একেবারেই খায় না, অতএব আমাদেরকে হালাল রেস্টুরেন্ট বা মুসলিম রেস্টুরেন্টগুলোতে নিয়ে যাওয়ার ট্রাই করেছে। পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করতে পেরেছি, কিন্তু প্রথম দিন আমাদের একটু কষ্ট হয়েছে আর কি। মূলত পর্ক প্রোভাইড করে এবং পর্কের তেল ব্যবহার করার কারণে, এবং কিছু জায়গায় তারা খাবারে প্রচণ্ড সস ব্যবহার করে এবং মশলা কম দেয় আর কি। তো স্পাইসি না হওয়ার কারণে কিছু জায়গায় আমাদের কষ্ট হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ছিল একদিন হচ্ছে আমাদেরকে একটা ইন্ডিয়ান মুসলিম রেস্টুরেন্টে নিয়ে গেছে, আরেকদিন একটা পাকিস্তানি রেস্টুরেন্টে নিয়ে গেছে। এই 2 দিন হচ্ছে আমরা সবচেয়ে ভালো খেতে পেরেছি এবং এনজয় করেছি আর কি সবাই। ওকে, খুবই ইন্টারেস্টিং আর কি। তাহলে ধরেন যারা সামনে চায়না ভিজিট করতে যাবে তাদের জন্য আপনাদের খাওয়া দাওয়া কেন্দ্রিক আগাম সতর্কবার্তা কি থাকবে? আগামী সতর্কবার্তা হচ্ছে একটু স্ট্রিক্টলি বলতে হবে ওনাদেরকে, যারা গাইড করবে বা টিম লিড যারা আছে, যে আমরা শুধু হালাল খাবার বললেই চাইনিজ কোনো রেস্টুরেন্টে বসে যাব না, বরং আমাদেরকে হালাল রেস্টুরেন্টেই নিয়ে যেতে হবে এবং মুসলিম রেস্টুরেন্টে নিয়ে। আচ্ছা, আমার একটা ইন্টারেস্টিং বিষয় জানার আর কি, সেটা হচ্ছে মানে হালাল হারাম এই জিনিসটা কি তারা ক্লিয়ারলি বুঝে কিনা?
হালাল হারামের ক্লিয়ারলি বুঝে না, কিন্তু সেই পারসেপশনটা আমাদের যখন আমরা তাদেরকে দিয়েছি তখন তারা এটা মেনটেন করেছে। আমরা যখন বলেছি স্লটারিং এর মধ্যেও আমাদের ইসলামের কিছু রুলস রেগুলেশন আছে জবাইয়ের সিস্টেমের মধ্যে, তখন এটা বুঝায় বলার পরে তারা এটা মেনটেন করতে পেরেছে। এর এক আচ্ছা, পর্যন্ত আচ্ছা। তারা জানতো যে মানে শুধু শুকরের গুস্তটাই হচ্ছে আমরা হারাম মনে করি, মানে আর এটা বাকি হারাম সব আর আমরা পৃথিবীর খাই, যা আছে সব। আর হ্যাঁ। বাকি সব আমরা হালাল মনে করি। হুম। তো এই জায়গাটা বুঝায় বলার পরে তারপরে তারা মেনটেন করেছে। ওকে, এটা আমাদের দর্শকদের জন্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আর কি। মানে যে চাইনিজদের যে হালাল হালাম বোঝাপড়া, এখানে একটু গলদ রয়েছে। গলদ বলতে তাদের যে সব সুলভ জিনিস সেটা আর কি। সো বি কেয়ারফুল অ্যাবাউট হ্যাভিং ইয়োর ফুড। ওকে, সো আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটা হচ্ছে আপনারা তো অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে বসার সুযোগ পেয়েছেন। সো আমি যদি স্পেসিফিকলি আপনার জায়গা থেকে জিজ্ঞেস করি, স্বাস্থ্য পরিবেশের জায়গা থেকে, তাদের সাথে ঢাকা ইউনিভার্সিটির মানে ওভারঅল যে পরিবেশ কিংবা স্বাস্থ্য এই রিলেটেড কোনো আলাপ সালাপ হয়েছে কিনা আপনাদের সাথে? আমরা বসেছি তো ছাত্র সংসদগুলোর সাথে, ওভারঅল সেখানে ছাত্র সংসদের সামগ্রিক কাজগুলো নিয়েই আমরা পারস্পরিক মত বিনিময় করেছি। আমরা কি করতে পারি, তারা আমাদেরকে কিভাবে অ্যাডজাস্ট করতে পারে। সেখানে মেইন ফোকাস ছিল, যেহেতু খুবই শর্ট টাইমে প্রোগ্রামগুলো হয়েছে, ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটি কিভাবে হোললি অ্যাডজাস্ট করতে পারে ফেলোশিপ প্রোগ্রামগুলো, বিশেষত যেহেতু তারা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে, আমরা তাদের কাছ থেকে কী কী নিতে পারি সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। ফেলোশিপ প্রোগ্রাম, শেয়ার্ড ফিউচার ফর দ্য ইয়ঙ্গার, তারপরে হচ্ছে ওনারা একটা জায়গায় সিংহ ইউনিভার্সিটির ছাত্র সংসদ খুবই হাইলি ইন্টারেস্টেড হয়েছে যে আমাদের সাথে আলাপগুলো করে গ্লোবাল ইয়ার ডায়ালগ নামে তারা প্রোগ্রামগুলো করতে চায়, এবং এই ঢাকা ইউনিভার্সিটিকে তারা ইনভাইট করতে চায় যদি আমরা সমন্বয় করি আর কি। তো মেইনলি এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। সরাসরি স্বাস্থ্য পরিবেশ নিয়ে আমরা কথা বলেছি যখন মিউনিসিপ্যালস কংগ্রেসের সাথে আমাদের মিটিং হয়েছে, সেখানে ইলেক্টেড প্রতিনিধি ছিলেন চায়নার ওইখানে, এবং হচ্ছে সাংহাই ইন্টারন্যাশনাল সাংহাই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ SIIS, ওদের সাথে যখন বসেছি তখন আমরা স্বাস্থ্য এবং পরিবেশগুলোকে কীভাবে আমাদের দেশের সাথে অ্যাডজাস্ট করতে পারি, তারা কীভাবে অ্যাজ এ হোল, অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করতে পারে, এই বিষয়গুলো নিয়ে তারা বলেছে যে জাস্ট অফিসিয়ালি যখন আমরা ওখানে ফর্মালি উত্থাপন করেছি যে রিটেন ফর্মেটে তাদেরকে অ্যাপ্লিকেশন দিলে তারা বিবেচনা করে দেখবে যে কী কী বিষয় আমাদের সাথে অ্যাডজাস্ট করা যায় আর কি। অলরাইট, তাদের মানে টোটাল পরিবেশ সংরক্ষণ এবং ধরেন ওয়েস্ট ম্যানেজমেন্ট এই জায়গাগুলোতে আপনি টেকনোলজি কিংবা AI এর ইন্টিগ্রেশন কিভাবে দেখেছেন? একেবারে নিট অ্যান্ড ক্লিনলিনেসের জায়গায় AI এর ব্যাপারটা খুব যে ইমপ্লিকেটেড দেখেছি ব্যাপারটা তা না, কিন্তু তারা সিটি ম্যানেজমেন্টের মধ্যে এর ইন্টিগ্রেশন আছে। সিটি ম্যানেজমেন্টের অংশ হিসেবে তারা এই কাজগুলো করে থাকে। নিট অ্যান্ড ক্লিনলিনেসগুলো তারা একেবারেই এটাকে কি বলে ম্যানুয়ালি করে। ডাস্টবিন প্রজেক্ট, তারপরে সিটি কর্পোরেশনের যেই ক্লিনলিনেসের যেই গাড়ি নিয়মিত ঝাড়ু দেওয়া প্লাস পানি প্রোভাইড করা রাস্তাগুলোতে, এটার মাধ্যমেই মূলত হচ্ছে নিট অ্যান্ড ক্লিনলিনেসটা ম্যানেজ হয়। এর থেকে ব্যতিক্রম এখানে এআইয়ের ইন্টিগ্রেশনটা এখনো পর্যন্ত এআইটাকে ওই লেভেলে তারা নিয়ে যায়নি। এটাকে আমরা ক্লাসরুমে দেখেছি, রিসার্চ সেন্টারে দেখেছি, হেলথ সেক্টরের একটা মিউজিয়ামে আমাদেরকে এখানে জঙ্গওয়ানচুন যেই সায়েন্স মিউজিয়াম সেখানে নিয়ে গেছিলো, সেখানে দেখেছি এই লেভেলগুলোতে। এবং হুয়াওয়ে কোম্পানিতে যখন গিয়েছি, ম্যাকভিতে গিয়েছি, এই জায়গাগুলোতে এয়ার ইন্টিগ্রেশন দেখেছি, রোবোটিক্স কোম্পানি, কিনন, কেএনসি, বাট সরাসরি নিট অ্যান্ড ক্লিনলিনেসের জায়গাটা কমই পর্যবেক্ষিত হয়েছে। ওকে, সো আপনারা যেহেতু একই সাথে ইয়থদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, সো চাইনিজ ইয়থ, বাংলাদেশি ইয়থ, হোয়াটস আ মেজর ডিফারেন্স? চাইনিজ ইয়থ বলবো না, অ্যাজ এ হোল আমরা মেজর ডিফারেন্স যেটা দেখেছি, কারণ একেবারে মোটা দাগে কয়েকটা কথাই যদি নিয়ে আসি, প্রথম হচ্ছে ডিসিপ্লিন, সিভিক সেন্স টু দ্য রুলস, তারপরে হচ্ছে তাদের এই যে বলা চলে পুরো মেশিনের মতো তারা ওয়ার্ক করে, ঠিক আছে, মানে একেবারে রোবট মনে হবে যে মানুষ যেভাবে কাজ করে যাচ্ছে, এবং এতটা প্রফেশনাল যেটা বলার বাইরে আর কি। খুবই কষ্ট হচ্ছে, কিন্তু সে প্রফেশনালিজমের জন্য হাসি মুখে তার দায়িত্ব সে পালন করে যাচ্ছে। তো এরকম মেইন কিছু ডিফারেন্সই আসলে, যেটা বলা চলে আমাদের মিনিমাম সেন্সটুকু আমরা কাজ করি না, কিন্তু তারা সেখানে বলা চলে যে 100-র মধ্যে মোটামুটি 100-র কাছাকাছি থাকবে মার্কিং করতে গেলে। অলরাইট, সো যদি আপনাকে সুযোগ দেওয়া হয় দৈব বলে যে আপনি চায়না থেকে যে কোনো মানে 2-3টা জিনিস আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন, তাহলে কোন কোন বিষয়গুলো আপনি নিয়ে আসবেন?
প্রথমত হচ্ছে যে সবকিছু তো আসলে বাজেটের প্রয়োজন নাই। বাজেট লিমিটেশন যেহেতু আমাদের, যদি আমরা কনস্ট্যান্ট ধরেও নিই, সেক্ষেত্রে বাজেটের বাইরে গিয়ে আমরা যে জিনিসগুলো আগে আনতে পারি সেটা আনা উচিত। প্রথম এক নাম্বার হচ্ছে যে অ্যাজ এ ব্যক্তি হিসেবে যদি আমি চিন্তা করি, তাদের সিভিক সেন্স টু দ্য রুলস, মানে প্রত্যেকটা জায়গায় নাগরিকরা যেভাবে রেসপন্স করে খুব স্পন্টানিয়াসলি দেশকে সুন্দরভাবে রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এটাকে আনতে হবে। নাম্বার 2 হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। প্রত্যেকটা জায়গায় এত চমৎকার ট্রাফিক ম্যানেজমেন্ট, এত জনসংখ্যার বড় একটা দেশ, কিন্তু কোথাও মানে 1 মিনিট 2 মিনিটের বেশি ট্রাফিক সেখানে থাকে না। শত শত হাজার হাজার গাড়ি চলছে। তো এই ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটা আনা উচিত। এবং থার্ডলি হচ্ছে আমি বলবো যে তাদের যে ডেইলি লাইফ রুটিন আছে এটা। ওকে, সো আমি যদি ফুল চায়না ট্যুরটাকে আপনাকে এক সেন্টেন্সে সামারাইজ করতে বলি। এক সেন্টেন্সে সামারাইজ করতে গেলে তাদের ডিসিপ্লিন, তাদের প্রফেশনালিজম, তাদের রেসপন্স, তাদের অ্যাডভান্সমেন্ট, সব কিছু মিলে একেবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে ওয়ান্ডারফুল জার্নি ফর মাই লাইফ। ওকে, সো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন সেশন, অর্থাৎ আমরা কিছু ফার্স্ট কোয়েশ্চেন করবো, আপনি সংক্ষেপে উত্তর দেবেন আর কি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আপনি তো কয়েকটা সিটি ভিজিট করেছেন, উইচ ইজ ইউর ফেভারিট সিটি? অবভিয়াসলি বেইজিং বেশি সময় কাটানোর সুযোগ হয়েছে। ওকে, মাই সেকেন্ড কোয়েশ্চেন ইজ দ্য মোস্ট অ্যাডভান্সড থিং ইউ স ইন চায়না? ওদের সব কিছুই আমাদের থেকে অ্যাডভান্স, বাট ওদের এআই ইন্টিগ্রেশন এবং তাদের যে প্ল্যানিং, এটা লিড করবে সামনে বিশ্ব। Okay, so if I want you to say one word for China, মার্ভেলাস। marvelous. Okay, so the last question is যে ফুল চায়না ট্যুর থেকে যদি আপনার ইয়াঙ্গার যারা জেনারেশন আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, মানে ফ্রম ইউর এক্সপিরিয়েন্স, ফ্রম ইউর অবজারভেশন। ওভারঅল তারা যেভাবে সময়ানুবর্তিতা, প্রফেশনালিজম, ডিসিপ্লিন এবং তাদের যে অ্যাডভান্সমেন্ট, সেটা একটা ইকোসিস্টেমের উপর দাঁড়িয়ে। তো এটা গভর্নমেন্টের সাথেও যেরকম বড় একটা দায়িত্ব গভর্নমেন্টের ঘাড়ে যায়, আবার এজ এ নাগরিকও আমাদের অনেক দায়িত্ব আছে, সেটা আমাদেরকে মেনটেন করা উচিত। My last question is your memorable moment in China tour. সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতে পারা এবং মসজিদ জিয়ারত করতে পারা। ওকে, এটা কি আসলে ওখানে কবর আছে নাকি? আহ, মোটামুটি অধিকাংশদের মতে সেখানে কবরটা আছে, এবং সেখানে সাহাবার নামে একটা মসজিদ আছে, সেখানে আমরা সেটা ভিজিট করেছি। ওকে, সো মিরাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের দ্য চ্যাপ্টারের আজকের এপিসোড আপনি সময় দিয়েছেন। হোপফুলি আপনারা যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছেন, যে অবজারভেশনগুলো আপনাদের আছে, সেগুলো বাংলাদেশ গঠনে, ঢাকা ইউনিভার্সিটি ডেভেলপমেন্টে আপনারা কাজে লাগাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এবং দ্য চ্যাপ্টারের জন্য অনেক অনেক শুভকামনা। চ্যাপ্টারকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে Okay. ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ডাকসু চায়না চ্যাপ্টারের আজকের এপিসোডে কথা শুনছিলাম ডাকসুর স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের। তিনি তার অভিজ্ঞতা থেকে, তার অবজারভেশন থেকে এবং তার যে ফুল সফর, সেই সফর থেকে আমাদের জন্য অনেকগুলো ইনসাইট দিয়েছেন। হোপফুলি আমরা যারা সামনের দিনে চায়না ভিজিট করব, কিংবা যারা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে চাই, সব জায়গায় আমাদের এই এক্সপিরিয়েন্সগুলো, এই ইনসাইটগুলো কাজে লাগবে। সো আজকের এপিসোডে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সামনের এপিসোডগুলোতে আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের এপিসোড শেষ করছি। আল্লাহ হাফেজ।